প্রিয় দর্শক, নতুন ভিডিও, নতুন কথা, পুরনো একজন মানুষকে নিয়ে। সেই মানুষটি হচ্ছেন আমাদের প্রিয় চিন্তক, আধ্যাত্মিক সাধক জনাব ফরহাদ মাঝার। তাকে বিভিন্ন নামে অনেকে ডাকেন, কিন্তু তিনি কিছুদিন বিরতির পর হঠাৎ করে এখন চমৎকারভাবে বলেছেন জুলাই আন্দোলন কেন হয়েছিল, কারা করেছিল। হ্যাঁ, এগুলো নিয়ে মানুষের নানানভাবে বিক্ষিপ্তভাবে সবাই বলেছে ডিপ স্টেটের কাজ, ডক্টর ইউনূসের যে মেটিকুলাসলি ডিজাইন, সেনাবাহিনীর অংশগ্রহণ, ছাত্ররা কেন এরকম উত্তেজিত হয়ে গেল, সব কিছু গুছিয়ে সুন্দর করে একটা পডকাস্ট অনুষ্ঠানে ফরহাদ মাজার সাহেব বলেছেন। আপনারা যারা ওই পডকাস্টটি দেখেছেন, নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, আপনারা শুনেছেন ফরহাদ মাজার সাহেব কি বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস রয়েছে, সেখানে সেফ হাউস ছিল, সেখানে ছাত্রদেরকে নিয়ে বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য তাদেরকে বোঝানো হতো, তাদেরকে বলা হতো সরকারকে ফেলে দাও, সরকারকে ফেলতে হবে, নানান প্রক্রিয়া তাদেরকে বাতলিয়ে দেওয়া হতো। এটা 2018 সন থেকে চলছে। এবং ডক্টর ইউনূস সাহেব আপনার ক্লিন্টন ফাউন্ডেশনের সেখানে বলেছিলে, কি যেন ইংলিশে বলছেন, মেজিং মেটিকুলাসলি ডিজাইন টিজাইন কি বলেছে না, সবকিছুই সত্য। ইউনূস সাহেব জেনে শুনে বুঝেই বলেছেন যে ডিজাইনটা কিভাবে হয়েছে। ইউনূস সাহেব ক্ষমতায় আসবেন, ইউনূস সাহেব নিজেই জানেন। আর আরেকটি বিষয় হলো, ফরহাদ মাজার সাহেব সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন, নাহিদ ইসলামের সাথে তার 2 তারিখ রাতে সম্ভবত অনেকক্ষণ কথা হয়েছে, অনেকক্ষণ। তারা তখন মার্কিন দূতাবাসের সেফ হাউসে অবস্থান করছে এবং ছাত্র নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সার্জিস, হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারি, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, এরা আরো যারা আছে তাদের প্রত্যেককে সেফ হাউসে নিয়ে যাওয়া হতো। সেখানে দীর্ঘদিন তাদেরকে বোঝানো হতো কিভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। শেখ হাসিনার অপরাধ হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে যে সেন্ট মার্টিন দ্বীপ দেয়ার ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন না। মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগর আরো অনেক কিছু করতে চেয়েছে, স্থাপনা করতে চেয়েছে। আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চক্রান্ত ছিল, সেগুলোর বিরুদ্ধে ছিলেন শেখ হাসিনা। সো শেখ হাসিনাকে ফেলতে হবে এবং নানানভাবে ষড়যন্ত্র করে এই ছাত্রদেরকে দীর্ঘদিন যাবৎ গড়ে তুলেছে বিপ্লবের জন্য, আন্দোলনের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে। এক দফাটা কিভাবে হয়েছে, ফরহাদ মাজার যেটা বলেছেন যে এক দফাটা হয়েছে, তো ব্রেইন স্টর্মিং চলছেই এবং সেখানে এক দফাটা কিন্তু ডিপ স্টেট থেকে এসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেফ হাউস থেকে এসছে। ছাত্ররা সেখান থেকে ফরহাদ মাজার সাহেবকে বললো, ফরহাদ মাজার যেটা বলেছেন যে আমাকে বললো ওরা চাপ দিচ্ছে এক দফা ঘোষণা করার জন্য। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে নাহিদ ইসলামদেরকে এক দফা ঘোষণা করার জন্য। এবং সেই ধারাবাহিকতায় ফরহাদ মাজারের কথা অনুযায়ী 3 তারিখে নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করলেন। তাদের পেছনে সাহস কি ছিল, অর্থ কোত্থেকে এসেছিল, এগুলো নিয়ে এতদিন বিচ্ছিন্নভাবে আলোচনা হয়েছে। কিন্তু আমাদের প্রিয় চিন্তক, প্রিয় সাধক ফরহাদ মাজার সাহেব খুব সুন্দর করে আগেও টুকটাক বলেছেন, এখন একেবারে পরিষ্কার করে বলেছেন, তবে তিনি নামগুলো বলেননি। আর এখানে আর একটা হচ্ছে কি, আমাদের সেনাবাহিনীর ভূমিকা, ভলগার তুর্ককে সেভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। ভলগার তুর্ক আমাদের সেনাবাহিনীর সাথে কথা বলেছে এবং আমাদের সেনাপ্রধানরাও মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় ছাত্রদের সাথে যোগাযোগ করে আন্দোলনের সমর্থন দিয়েছে। ওয়াকারুজ্জামান সাহেব দীর্ঘদিন যাবত এটার সাথে জড়িত ছিলেন। ডক্টর ইউনূস সাহেবের কথা, যেহেতু তিনি মেটিকুলাস ডিজাইনের কথা বলেছেন, ওনার কথা এসে যায়। এবং ছাত্ররা সেখান থেকে সেফ হাউস থেকে এসে যখন এক দফা দিল। আরেকটা কথা হচ্ছে যে নাহিদ ইসলাম কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্রে যখন চিকিৎসা নিচ্ছিল, তখন কিন্তু ফরহাদ মাজারের কথা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গাড়ি ওই গণস্বাস্থ্য হাসপাতালের নিচে 24 ঘন্টা অপেক্ষা করেছিল। 24 ঘন্টা অপেক্ষা করেছিল কি জন্য? নাহিদ ইসলামকে তুলে নিয়ে সেফ হাউসে নিয়ে যাওয়ার জন্য। সেফ হাউসে নিয়ে তাকে আবার বোঝানো, বলা যে তোমরা ঝাঁপিয়ে পড়ো, আন্দোলন প্রত্যাহার করবার না, যেভাবে হোক এক দফা দিয়ে সরকারকে বিতাড়িত করতে হবে। এই মেট্রো রেলে অগ্নিসংযোগ, টেলিভিশন ভবনে আগুন, থানা লুটপাট, সেতু ভবনে আগুন, এগুলো কিন্তু পরিকল্পনারই অংশ। এই পরিকল্পনা, এই পদত্যাগে বাধ্য করার জন্য এই উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছিল। অর্থ বিনিয়োগ ছিল প্রচুর।
সেই বিনিয়োগকৃত অর্থের কারণে বিভিন্ন জায়গা থেকে যখন মানে যাদেরকে আমরা মনে করি যে আমাদের দেশের একটা কিছু ভালো কিছু হয়তো শিল্পী, সাহিত্যিক, কলা কুশলী আরো যারা আছে, রাজনীতিবিদ, প্রত্যেকেই যখন মাঠে নেমে এসছে, সাধারণ মানুষও মাঠে নেমে এসছে। কিন্তু মূল ভূমিকা হচ্ছে আইএসআই ছিল, পাকিস্তানের আমেরিকার সিআইএ ছিল, পাকিস্তানের আইএসআই ছিল, তুর্কির গোয়েন্দা সংস্থারা ছিল, এবং বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা যারা, তারা প্রত্যেকে এটার সাথে জড়িত, কিলিং এর সাথে তারা জড়িত। এই যে স্নাইপারের যুদ্ধ বলা হয় না, স্নাইপার দিয়ে গুলি করে মেরে ফেলা, পুলিশের সাথে গুলি হবে মুখোমুখি, নেতারা মারা যাবে মূল্যে। পুলিশ তো গুলি করে নাই, পিছন থেকে গুলি এসে অমুক তমুক এই সেই অনেকে মারা গেছে। ঠিক আছে, সেনাবাহিনী, নৌবাহিনী ওই আন্দোলনের সাথে যেহেতু আগে থেকেই বলা, এক ব্যাচের 3 জন প্রধান তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা সম্মিলিতভাবে ছাত্রদের উদ্যোগ যখন, সেনাবাহিনী থেকেও বারবার কিন্তু ওই ছাত্রদেরকে বলা হয়েছে তোমরা আপোষ করবে না, আপোষ করবে না, এক দফা দাও, আপোষ করবে না। সেনাবাহিনী থেকে মোটিভেটেড যারা ছিল তারা ওই আন্দোলনের প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে এবং সরকারকে পদত্যাগ নেই, একটা নাজুক অবস্থা পুরো বাংলাদেশে তৈরি হয়েছে, সেটা তো আমরা সবাই দেখেছি। এবং সেই অবস্থাটা ধীরে ধীরে সবকিছু বেরিয়ে আসছে। ফরহাদ মাহজার সাহেব এটা যে নতুন করে বললেন তা না, কিন্তু তিনি যখন গুছিয়ে বললেন তখন বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। তিনি গুছিয়ে বলেছেন, কারণ বিচ্ছিন্নভাবে আমরা তো সবাই জানি, দেশবাসী আলোচনা করছে সবাই কিভাবে কি হয়েছে, কেন এরকম হলো একটা দেশে। আরেকটা কথা বলে রাখি, এই যে 2024 সালে ওই যে আদালতে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে একটা মামলা হলো, আপিল করলো না কি করলো, সেটা আবার খারিজ হলো বা কি করলো, যিনি মামলা করেছেন বা আপিল করেছেন এবং যিনি রায় দিয়েছেন সবাই কিন্তু চক্রান্তের অংশীদার। সরকার, শেখ হাসিনা সরকার তখন সেটা বুঝতে পারেনি, তারাও কিন্তু মার্কিন ডিপ স্টেটের হয়ে কাজ করেছে। তখন ছাত্ররা আদালতের রায়, বিক্ষোভ শুরু করে দিল, পরিকল্পিত সবকিছু, আন্দোলন থেমে যায়, আবার সেটা চাঙ্গা হয়। কি কারণে? ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসির যে সেফ হাউস আছে, সেফ হাউস থেকে ওরা বেরোয় এসব কর্মসূচি দেয় এবং কর্মসূচিগুলো সবকিছু ইংরেজিতে আপনি দেখবেন। কর্মসূচিগুলো সব তো কি বলা হয়েছিল না, সব ইংলিশে, ব্লকেড, আরো কি ছিল না, সবকিছু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ওরা যে বলতো সেটাই এখানে করতো, এরা ঘোষণা দিত। বাংলাদেশে এই ব্যারিকেড, ব্লকেড কি বলতো না, সেই কথাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আদিষ্ট হয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি থেকে আদিষ্ট হয়ে সেগুলো করতেন। পিটার হাস বিশেষ ভূমিকা পালন করছেন, এখন তিনি পুরস্কারে ভূষিত হয়ে তেল ব্যবসা করেন। সো এগুলো সবাই মনে রাখতে হবে। এখন তো সবাই ক্লিয়ার হয়ে গেছেন দেশে এই ম্যাসাকারটা কিভাবে হলো। আমাদের বঙ্গোপসাগরের ভিতরে যে সম্পদ আছে এটার ব্যাপারে সবাই আগ্রহী, মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান আগ্রহী, চীন সেখানে নিয়ন্ত্রণ করতে চায়, ভারতও সেখানে নিয়ন্ত্রণ করতে চীন, ভারত কিভাবে নিয়ন্ত্রণ করতে চায়? ভারত তো আর নিয়ন্ত্রণ করতে চায় না। আমেরিকা বা চীন যদি ওখানে আমাদের এতে চলে আসে তাহলে ভারতের জন্য আতঙ্কের ব্যাপার। ভারত সেই জন্য চায় যে কেউ যাতে না আসতে পারে। ঠিক আছে, তাহলে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা বাংলাদেশের এই বঙ্গোপসাগর অঞ্চলটাকে নিয়ে খেলা করছে এবং সেই খেলার ফাঁদে পা দিয়েছে আমাদের ডক্টর ইউনূস সরকার এবং বহু চুক্তিপত্র করে ফেলছে, অবৈধ চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটা বাংলাদেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ঘাঁটি করতে পারবে। আমাদের সেন্ট মার্টিনের এখন কি অবস্থা? সেন্ট মার্টিনের যে কাজটি আমাদের পরিবেশ আপা করেছে, এই যে রাতে নিষেধ করে, আপাও আদিষ্ট সব ওই চক্রের অংশ, টাকা পেয়েছে। আপাও মাঝে মধ্যে পর্যটকদের যাওয়া নিষেধ করেছে, রাত্রে অবস্থান নিষেধ করেছে। এগুলো কেন করেছে? এগুলোই তো বলে পরিবেশ রক্ষা করতে হবে, সাইনবোর্ড তো এগুলো। সেই সাইনবোর্ডগুলো উনি সুন্দর করে দিয়েছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যা করার করে ফেলেছে। ঠিক আছে, তা আমরা একটা বিপদের মধ্যে আছি। এই চেঞ্জটা স্বাভাবিকভাবে তো হয় নাই, অস্বাভাবিকভাবে হয়েছে। এবং কিভাবে হয়েছে? স্নাইপারের গুলি, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হক, এই যে দেলাইচ খান, এই যে আর কি আছে না, কর্নেল হাসিনুর, আরো অনেক, আরেকটা ছেলে আছে না, শুভ নাকি, শুটার, যে দাপটের সাথে কথা বলতো, আমরা করেছি, গুলি করেছি।
সেইগুলি তারাই করেছে, সেই হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে। এবং এই ইউনূস সরকারকে টিকিয়ে রেখেছে আমেরিকা, সিআইএ, আইএসআই, তুরস্ক। আমাদের সেনাবাহিনী সেটার সাথে মিশে গেছে। একটা সরকারের পতন হয়ে আমাদের একটা দেশ এখন একটা বিপদের মুখে আছে। আন্তর্জাতিক চক্রান্তের শিকার এখন বাংলাদেশ। বাংলাদেশের এখন আর কোনো কিছু নিজের কন্ট্রোলে নেই। ফরহাদ নাজার সাহেব এখনো তো স্পষ্ট করে বলেন বাংলাদেশটা আমেরিকা চালাচ্ছে, আমেরিকা ক্ষমতায় আছে, তাদের কথা মতোই চলছে এই গত 2 বছর। যাক, ফরহাদ নাজার সাহেবকে ধন্যবাদ বিষয়টা গুছিয়ে দর্শকের সামনে, দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য। যে কি হয়েছিল, ছাত্র নেতারা যে আসলে টাকা পয়সা খেয়ে ফেলছে, এরা এক দফা কেন দিয়েছিল, কাদের দ্বারা মোটিভেট হয়েছে, এটা তো এখন দেশবাসীর কাছে পরিষ্কার। যাক, ভিডিওটি আমি আর বেশি বড় করবো না। প্রিয় দর্শক, আমাদের ফরহাদ নাজার সাহেব আরো কি বলেন, ভবিষ্যতে আরো কি চক্রান্ত হয়েছে সেগুলো তিনি ধীরে ধীরে বলবেন, সেটা আমরা শুনবো। জি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।